স্বপ্ন দেখতে কে না ভালোবাসে? আমাদের মধ্যে অনেকেই স্বপ্ন দেখি একদিন না একদিন একটা ফরেন ট্যুর করবই। বেশিরভাগ মধ্যবিত্ত বাঙালির পাসপোর্টে প্রথম স্ট্যাম্পটা শুরু হয় থাইল্যান্ডকে দিয়েই। এর অন্যতম কারণ, ভারতের অন্যান্য শহরের তুলনায় কলকাতা থেকে থাইল্যান্ডের ফ্লাইট টিকিট সস্তা। মাত্র ৪৫,০০০ টাকার মধ্যেই থাইল্যান্ডে ৮ রাত্রি ৯ দিনের ভ্রমণ সম্ভব করে দেখাবো আমরা, যাতে এখনকার দিনে কাশ্মীর বা আন্দামান ভ্রমণও হয় না। বিদেশ ট্রিপে থাইল্যান্ডকে এগিয়ে রাখার কারণ, এখানে রয়েছে পাটায়ার মতো অদ্ভুত সুন্দর শহর। নীল সমুদ্রে ঘেরা এই শহরের ওয়াকিং স্ট্রিটের রঙিন নাইট লাইফ উত্তেজনায় পরিপূর্ণ। রয়েছে ক্র্যাবির মতো পারফেক্ট হানিমুন ডেস্টিনেশন। পাহাড়ে ঘেরা সমুদ্রে সঙ্গীর চোখে চোখ রেখে বলতে ইচ্ছে করবে, কাহো না প্যার হ্যায়। ইয়ং জেনারেশনের কাছে চরম এক্সাইটেড জায়গা ফুকেট। আইল্যান্ড এবং সমুদ্রের সাথে সাথে আধুনিক এক মার্কেট, বাংলা ওয়াকিং স্ট্রিট। ব্যাংককে তো আলাদাই আমেজ, আধুনিকতা ও প্রাচীন মন্দিরের সুন্দর সংমিশ্রণ। খাওসান রোড চায়না টাউনের নানান রকম থাই খাবার আর এনজয়মেন্টের পাশাপাশি ব্যাগ ভরে শপিং করে আনো থাইল্যান্ডের সুন্দর সুন্দর সব জিনিস। বিদেশে যাচ্ছি, থাইল্যান্ডে যাচ্ছি ঘুরবো, মানে এরকম ভাও খাওয়ার কোনো ব্যাপার নেই। একটা মধ্যবিত্ত বাড়ির বাঙালি দম্পতি যেভাবে ঘোরে, আমরাও একদম সেভাবেই ঘুরে দেখবো আর কি। আমার অডিয়েন্সের মধ্যে আমি বেশিরভাগ দেখেছি ইয়াং জেনারেশনই বেশি আছে, এবং তাদের ক্ষেত্রে বাজেটটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো সেই কথা মাথায় রেখে আমার আগামী ব্লগগুলো আমি সেইভাবেই তৈরি করব, যাতে তোমাদের সুবিধা হয়, এবং তার সাথে লাক্সারিটাও দেখাবো। যারা লাক্সারিয়াস ওয়েতে ঘুরতে পছন্দ করো তাদের জন্য সব ইনফরমেশন থাকবে। আর এই দেখো, এটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে চলে যাচ্ছি ডিনারের জন্য, ফ্রাইড রাইস আর চিলি পনির। এখন ৮-৯ দিন পুরো টানা বাইরের খাবার চলবে, অতদিন মানে পেটের অবস্থা পুরো গন্ডগোল হয়ে যাবে। তার জন্য ভাবলাম তাহলে আজকের দিনটা আর কেন বাইরের খাবার খায়, তো নিয়ে নিলাম ফ্রাইড রাইস। আমি বাড়িতে বানিয়ে নিয়েছি এটা। এখন কথা হলো, থাইল্যান্ড যাবার বেস্ট সময় কোনটা? এপ্রিল মে মাসে প্রচণ্ড গরম থাকে এখানে, তাই ওই সময়টা বাদ দিয়ে বাকি যে কোনো সময় প্ল্যান করতে পারো। তার মধ্যেও নভেম্বর টু মার্চে বেশিরভাগ ট্যুরিস্ট যায়। এখন বাজে 9:30 মতো, আমাদের ফ্লাইট রয়েছে 12:30টায়। আর একটু আগে এলে ভালো হতো, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট তো ইমিগ্রেশনের ব্যাপার আছে, প্রসেসগুলো একটু লম্বা। তো যা হোক, জ্যামের জন্য আসতে পারলাম না। আমার মতো যারা প্রথমবার বিদেশে যাচ্ছ, সেটা থাইল্যান্ড হোক বা অন্য যে কোনো কান্ট্রি, তাদের জন্য এই ব্লগটা খুবই হেল্পফুল হবে। কারণ এখানে আমি তোমাদেরকে সব ডিটেলস বলে দেবো, ভিসা, ইমিগ্রেশন, কারেন্সি এক্সচেঞ্জ, এবং তোমার ট্রাভেল ইন্স্যুরেন্স কোথা থেকে করাবে, যেটা আমরা অনেক সময় ইগনোর করে দিই ট্রাভেল ইন্স্যুরেন্সের ব্যাপারটা। সেই সমস্ত ডিটেলস আমি বলবো। এবং আমাদের মতো যারা প্ল্যান করছো যে স্কুটি নিয়ে বা কার রেন্ট নিয়ে বিদেশের জায়গাগুলো এক্সপ্লোর করবে, তাদের একটা ছোট্ট করে ড্রাইভিং লাইসেন্স, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে। সেটা কোথা থেকে করাবে, আমরা কোথা থেকে করিয়েছি, সেটা আমি সমস্ত কিছু এই ব্লগে বলে দেবো। তাই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে। এই ব্লগটা একটু হয়তো বড় হতে পারে, কিন্তু ভীষণ ইনফরমেটিভ। ইন্টারন্যাশনাল গেট দুটোই রয়েছে, 4 আর 5। তো আমরা এন্টার করছি 4 নাম্বার গেট। একটা গ্রুপের চেক ইন এসেছে, কত বড়। প্রথমে আমরা ওই দিকটাই ঢুকে গেছিলাম, কিন্তু এয়ার এশিয়ার কাউন্টার, যেখানে আমরা এখন লাগেজগুলো ওয়েট করাবো, প্লাস আমাদের ফিজিক্যাল টিকিটটা নিয়ে নেব। তখন থেকে ব্যাংককে যাওয়ার তো অনেক ফ্লাইট আছে, তার মধ্যে আমাদের এই যে ফ্লাইটটা আছে সেটা একটা সস্তারই ফ্লাইট বলতে পারো। এর আমাদের পার হেড কস্ট নিয়েছে ওয়ান ওয়ে তোমার 8,000 টাকার মতো, ওই 8,200-300 এরকম সামথিং। এখনকার দিনে মানে আজকের দিনে দাঁড়িয়ে মুম্বাই বা দিল্লি যাওয়ার জন্য কিন্তু এর থেকে বেশি ফ্লাইট কস্ট পড়ে। তো সেই টাকায় তুমি বিদেশ চলে যাচ্ছে, এর থেকে আর কি বড় পাওনা হতে পারে। আমাদের লাগেজ এখন ওয়েট করা চলছে, আমরা 7 কেজি করেই পেয়েছি, মানে কেবিন লাগেজ। চেক ইন লাগেজ আমাদের কোনো নেই, এগুলো সব কেবিন লাগেজ। এবার এক্সট্রা কারো চেক ইন লাগেজ নিতে গেলে তার জন্য এক্সট্রা পে করতে হবে। তো এই ফ্লাইটে এই টাকায় 7 কেজির বেশি আর কি দেবে বলো। এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশনের জন্য, ব্যাস এইটা পেরিয়ে গেলেই সব বিপদ সীমায় অতিক্রান্ত। কি কি কোয়েশ্চেন করবে আমি নিজেও জানি না, শুনেছি নাকি খুব একটা কিছু বিশাল কিছু যে টাফ কোয়েশ্চেন সেরকম নয়, জাস্ট 2-1টা জিজ্ঞেস করে, দেখা যাক কি কি জিজ্ঞেস করে দেখি।
12:05 একটা ফ্লাইট ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে। প্রথমে আমরা টাইমটা ঠিক করে দেখিনি, আমি তো হঠাৎ করে ভাবছি ব্যাস আমাদেরটা কি ক্যান্সেল হলো নাকি। ফুকেটেরও ফ্লাইট যাচ্ছে, তারপর আবুধাবি, এগুলো সব এই দিকে গেটটাতেই দিয়েছে। যাক আমরা বেঁচে গেছি, আমাদেরটা ক্যান্সেল হয়নি। এয়ার এশিয়ার কাউন্টার থেকে ফ্লাইটের টিকিট পেয়ে গেছি, যেটা খুবই ইজিলি হয়ে গেল, কিন্তু বাড়ির থেকে এই জায়গায় আসতে অনেকটাই সময় নিয়ে নিয়েছে। প্রায় আমাদেরকে অলমোস্ট 2.5 আওয়ার্স নিয়ে নিল এয়ারপোর্ট অবধি আসতে। কলকাতার রাস্তায় এই টাইমে অ্যারাউন্ড 7টা থেকে 8টা, 8:30 এই সময় যা ট্রাফিক ছিল সেটা দেখেই বোঝা গেল। এয়ারপোর্টের মধ্যে খাওয়ার জন্য অপশন পেয়ে যাবে, এখানে ওয়াও মোমো আছে, একটা ক্যাফে রয়েছে, ওইদিকে খোঁজাখুঁজি করলে অনেক তোমার ফুড কোর্ট পেয়ে যাবে। বাট আমরা তো বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, সুদীপ তো অলরেডি খেতে শুরু করে দিয়েছে। সুদীপ তো কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। ঘরের খাবার এয়ারপোর্টে পেয়ে খুবই ভালো লাগছে। আচ্ছা, আমি ভাবলাম অন্য কিছু বলবে তুমি। যাই হোক, মান সম্মান বাঁচালে আমার দর্শক বন্ধুদের কাছে। চলো এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, ইমিগ্রেশনের জন্য লেট হচ্ছে, আর বাকি ইনফরমেশনগুলো তখন যেয়ে দিচ্ছি। ইমিগ্রেশনে ভাবলাম কি নাই কি জিজ্ঞাসা করবে, কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ডও জিজ্ঞাসা করেনি, মানে নাম পর্যন্ত জিজ্ঞেস করেনি। জাস্ট পাসপোর্টটা নিল, স্ট্যাম্প দিল, ছেড়ে দিল। কারেন্সি এক্সচেঞ্জের যে ব্যাপারটা বলছিলাম, কারেন্সি এক্সচেঞ্জ বলতে আমাদের ভারতীয় মুদ্রাকে থাইল্যান্ডের দেশীয় মুদ্রাতে থাই ভাটে কনভার্ট করা। তো এই জন্য আমরা 3-4 দিন আগে গেছিলাম কলকাতারই একটা এজেন্টে, সেখান থেকেই কারেন্সি এক্সচেঞ্জটা করিয়ে নিয়ে এসেছি। সেইটা একটু দেখে নাও আমরা কোথা থেকে করিয়েছি এবং এর রেট কীরকম, সেটা একটু ছোট্ট করে দেখে নাও। কলকাতায় কারেন্সি এক্সচেঞ্জের জন্য অনেক এজেন্সি পেয়ে যাবে। এবার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে দেখলাম কোনটার রেটটা কীরকম পড়ছে। তো তার মধ্যে আমাদের মনে হলো যে এই এজেন্সিতে একটু রেটটা তুলনামূলক ভালো আর কি, তাই এখানে এলাম। এটার নাম আর যে দাদা, তার ফোন নাম্বারও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কথাগুলো দেখে নেবে, যদি এরকম মনে হয় তো যোগাযোগ করতে পারছো। পুরোটা থাই ভাটি না নিয়ে কিছুটা ডলারেও নিয়ে নিয়েছি। এই ডলার প্রথমবার আমি ডলার মানে হাতে নিলাম, এর আগে কখনো নিইনি। তো আমি ভাবছি জাস্ট এই কটি টাকা, 80,000 টাকা, কি বলবো, জাস্ট মানে আমাদের এখানে ইন্ডিয়ান মানিতে 80,000 টাকা মানে একটা মোটা বান্ডিল হয়। বাট এই জাস্ট কটি মনে হচ্ছে যে 2,000 টাকার মতো। এটা হচ্ছে থাই ভাট। এই যে এইগুলো 100 টাকার নোট আছে, 100 থাইয়ের নোট আছে, 1000-এর নোট আছে, আর এগুলো হচ্ছে ডলার। কারেন্সি এক্সচেঞ্জের পর বিলটা কিন্তু সাথে রাখবে, এরকম একটা বিল দেবে। কোনো কারণে কোনো কিছু অসুবিধা হলে তোমরা এই বিলটা সেখানে শো করতে পারবে। ব্যাংককে নামার সাথে সাথে কিন্তু তোমার মোবাইলে সিম কার্ড ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে, সেই জন্য নতুন সিম নিতে হবে। সেটা তুমি এখান থেকেও নিয়ে যেতে পারো, আবার ব্যাংকক এয়ারপোর্টে গিয়েও নিতে পারো। ওখানে আবার 7-Eleven আছে, সেখান থেকেও কালেক্ট করতে পারো। তো আমরা একটা আছে ই সিম আর একটা হচ্ছে ফিজিক্যাল সিম, আমরা দুটোই নিয়েছি। সুদীপ্ত সিমটা যেটা নিয়েছে সেটা ই সিম, সেটা ও আগে থেকে অ্যাপ্লাই করেছিল, তারপর এখন এই 10:30টার সময় ও অ্যাক্টিভেট করে দেবে এই সিমটা। বুক করে রেখেছি ক্লুক অ্যাপ থেকে, যেটা এখন আমাকে অ্যাক্টিভেট করতে হবে ফ্লাইট ছাড়ার আগে, যেহেতু ওইটা অ্যারাউন্ড 3 থেকে 4 ঘন্টা টাইম নেবে অ্যাক্টিভেট হওয়ার, আর 10 দিন ভ্যালিডিটি আছে ওইটার। এই সিমটা হচ্ছে ডিট্যাক কোম্পানির সিম, ছাড়াও ট্রু নেটওয়ার্কের যে সিমটা আছে সেটা অনেক ভালো। আমার সিমটা নেব ওখানে হয় এয়ারপোর্ট থেকে, না হলে 7-Eleven থেকে, যেটা প্রফিটেবল মনে হবে দেখে শুনে। এই সিমটা তোমরা এয়ারপোর্ট থেকেও নিতে পারো, কিন্তু সুদীপ্ত যেটা নিয়েছে সেটা ক্লুক অ্যাপ থেকে। এখানে প্যাকটা একটু ভালো ছিল, মানে সস্তায় বলতে পারো। আর এয়ারপোর্ট থেকে হলে সেটা কলকাতায় বলো আর ব্যাংককই বলো, তো বেশি পড়বেই। এই সিমটা আমার ফোনে অ্যাড করা হয়ে গেছে, বাট এখন কোনো নেটওয়ার্ক নেই, যেহেতু আমি এখনও ইন্ডিয়াতে আছি। যে মুহূর্তে ব্যাংককে ল্যান্ড করে যাব আমি এই নেটওয়ার্ক দেখতে পাবো। আরেকটা ব্যাপার যেটা আমরা অনেক সময় ছোট্ট ভেবে ইগনোর করে দিই, কিন্তু ছোট্ট হলেও এই গুরুত্বটা কিন্তু অনেক, সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স অবশ্যই করিয়ে রাখা দরকার। বিদেশে গিয়ে যে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো শারীরিক অসুস্থতার কারণে এটা তোমার খুব উপকারে আসবে। ট্রাভেল ইন্স্যুরেন্স আমরা করিয়েছি 10 দিনের জন্য, এটা পার হেড প্রায় 550 টাকার মতো লাগবে। ছোট্ট একটা অ্যামাউন্ট, কিন্তু খুব জরুরি করিয়ে রাখা। আমাদের প্ল্যান রয়েছে 8 রাত্রি 9 দিন। এই 9 দিন আমরা প্রচুর মজা করব, প্রচুর আনন্দ করব, জমিয়ে ঘুরবো, আর সাথে তোমাদেরকে নিয়ে ঘুরবো। এবার কেউ যদি ভাবে যে আমি প্রথমে ফুকেট বা ক্র্যাবি দিয়ে শুরু করব, তো কলকাতা থেকে ফুকেট যাওয়ার জন্য ডিরেক্টলি ফ্লাইট আছে, সেটাও যেতে পারো। খাবার জল হচ্ছে একটা সমস্যায়, কিন্তু সেটারও একটা উপায় আছে। সিকিউরিটি চেকিং করার সময় যদি ওয়াটার বটলে ওয়াটার থাকে তাহলে সেইটা ফেলে দেবে। তো চেষ্টা করবে যে একটা এমটি ওয়াটার বটল ক্যারি করা। সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পর আমার পেছনে যেরকম এখানে দেখতে পাচ্ছ এরকম ড্রিঙ্কিং ওয়াটারের কাউন্টার আছে, তো সেই জায়গার থেকে তোমরা এমটি বটলটাকে রিফিল করে নিতে পারবে। এখন সময় রাত্রি 11:53, আর ওই চলে এসেছে আমাদের ফ্লাইট এয়ার এশিয়ার
12:30 যেটা টাইম, বোর্ডিংয়ের সময় প্রায় হয়ে এসেছে। আশা করি তোমরা ব্লগটা এনজয় করছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা লাইক করে দিই। যদি 7 কেজি লাগেজের মধ্যে না কুলোয় তাহলে তোমরা লাগেজটা বাড়াতে পারো, 14 কেজি অবধি করতে পারো। এর জন্য 1380 টাকা করে পে করতে হবে। সেটা অবশ্য ওই টেবিল লাগেজ, এই চেকিং লাগেজ নয় কিন্তু এটাতে। তো এই গেট দিয়ে আমরা এখন যাচ্ছি ফ্লাইটের মধ্যে, ইন্টারন্যাশনাল ফ্লাইটের মধ্যে। প্রথমবার দেখাবো তোমাদেরকে যে এর ভেতরটা কেমন, চলো দেখি। ব্যাংককে কিন্তু দুটো এয়ারপোর্ট আছে, তার মধ্যে আমরা যাচ্ছি ডিএমকে এয়ারপোর্টে। এই ফ্লাইটে বেশিরভাগ প্যাসেঞ্জারই কিন্তু কেবিন লাগেজ ক্যারি করে, তার জন্য একটু তাড়াতাড়ি চলে আসবো। যখনই তোমার টাইম, বোর্ডিংয়ের টাইম অ্যানাউন্স করে দেবে, আমার পরে জায়গা কিন্তু শর্টেজ হয়ে যাবে। ফ্লাইটের টিকিট বুক করার সময় তোমরা ট্রাভেল ইন্স্যুরেন্সের অপশন পেয়ে যাবে। এছাড়াও আলাদাভাবে ট্রাভেল ইন্স্যুরেন্সের ওয়েবসাইট থেকেও করাতে পারো। আমরা টিকিট বুকিং করার সময়ই করে নিয়েছিলাম। টাটা এআইজির ইন্স্যুরেন্স ছিল এটা। আমাদের দুজনের 9 দিনের জন্য মোট 1100 টাকা চার্জ নিয়েছিল। এটার মধ্যে কোনো খাবার দাবার ইনক্লুড নেই যে আমাদের কস্টটা রয়েছে। এবার কেউ চাইলে খাবার দাবার অর্ডার করতেই পারে, সেটা তোমরা যখন ওয়েব চেক ইন করবে সেটার মধ্যেই অপশন দেখবে, সেটা নিয়ে নিতে পারো। অথবা এখানে বসেও অর্ডার করতে পারো, সেক্ষেত্রে একটু কষ্টটা বেশি হবে। ওয়েব চেক ইন করার সময় করা থাকলে তুলনামূলক কম আর কি। তো যেহেতু আমাদের একদম মিডনাইটে ফ্লাইট আছে আর খাবারের কিছু দরকার পড়বে না আশা করি। ওই দিকের উইন্ডো সিটগুলো খালি আছে। আমি জিজ্ঞেস করছি আমি বলবো, তো কেবিন ক্রিউ বলছে 1000 dirham। ডোমেস্টিক ফ্লাইটে যা যা সুবিধা থাকে এখানেও সেই রকমই ছিল, যেমন টেম্পারেচার কন্ট্রোল, লাইট, কল বাটন ইত্যাদি। ব্যাংককে পৌঁছাতে আমাদের টাইম লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো। এখন 12:30 বাজতে চলবে, 12:30 ফ্লাইট ছাড়বে। তো আমাদের পৌঁছানোর কথা কটা হচ্ছে? 3টা প্রায়। কিন্তু মজার বিষয় হচ্ছে ওখানে গিয়ে আমরা যখন নামবো তখন 4:30, মানে 1.5 ঘন্টা আমাদের থেকে এগিয়ে আছে। আমার সিট হয়েছে এটা 11D আর দিক হচ্ছে 11C। এই সিটটার একটা অসুবিধা হচ্ছে, এটা স্ল্যাব হয় না, কারণ হচ্ছে পেছনে এমার্জেন্সি গেট রয়েছে, তার জন্য এটা স্ল্যাব হয় না। এটা সামনে স্ল্যাব হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। সুস্থ করে একটা পাওয়ার ট্যাঙ্ক নিতেই হবে, না খুলে জায়গা থাকলে গিয়ে তিনটেই মাটি হয়ে যাবে, ঘোড়াটাই মাটি হয়ে যাবে। সুস্থ করে একটা পাওয়ার ট্যাঙ্ক নিতে হবে। ভাই জলটাও কিন্তু ফ্রি নয় এখানে, জলের জন্য 40 বাট, যে ইন্ডিয়ান মানিতে ধরো 100 টাকার মতো। ব্যাংককে ল্যান্ড করে গেছি, এখন আমরা নামছি। একদম ভোরবেলা ব্যাংককে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে সুদীপ্ত ওর ফোনে যে ইসিম কার্ডটা ধরে রেখেছিল সেটা কিন্তু নেটওয়ার্ক চলে এসেছে। এই যে এতগুলো মেসেজ চলে এসছে ডিডাক্ট সার্ভিস থেকে যে আমার সিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে, আর তার কন্ট্যাক্ট নাম্বার কি সেটাও চলে এসছে, এবং টাইমটাও চেঞ্জ হয়ে গেছে। এটাও দেখলাম যখন জাস্ট ল্যান্ড হবে তার আগে দেখছি অটোমেটিক টাইমটা থাইল্যান্ডের টাইম জোন নিয়ে নিচ্ছে অটোমেটিকলি, আর ইন্ডিয়ান টাইম জোনের টাইম দেখাচ্ছে। এরপর বলি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করবে কিভাবে। খুবই ইজিলি আর কম খরচে যদি থাইল্যান্ড ঘুরতে হয় তাহলে সবথেকে বেস্ট হয়ে হচ্ছে স্কুটি রেন্ট নিয়ে পর ঘোরা। স্কুটি রেন্ট নিয়ে ঘুরতে পারো পাটায়াতে, ব্যাংককে, ফুকেটে বা ক্র্যাবিতে। আর এর জন্য লাগবে তোমাদের আইডিপি, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট। আইডিপি করার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আরটিআই অফিসে তোমার ডকুমেন্টগুলো সাবমিট করো, যেরকম ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজ ফটো, আর তোমার ভিসা যদি আছে সেইটা ভিসাটা সাবমিট করো, আর ফ্লাইটের টিকিট। এইগুলো জমা দিলে তোমরা পেয়ে যাবে আইডিপি। সেটা হয়তো কোনো দিন 10 দিনেও হতে পারে, আবার একটু টাইমও লাগতে পারে, ডিপেন্ড করে আরটিআই অফিসের উপর। এটার কস্ট পড়তে পারে 2500, আর এটা ভ্যালিডিটি থাকবে 1 ইয়ারের জন্য এই আইডিপির। আরটিআই অফিস থেকে যদি করাচ্ছ মনে করে পর ড্রাইভিং পারমিটের সাথে একটা বুকলেট দেয়, সেই বুকলেটটা যেন সঙ্গে থাকে। আমি করেছিলাম অনলাইন থেকে। অনলাইনে অনেক প্রাইভেট ওয়েবসাইট আছে যেগুলো আইডিপি ইস্যু করে দেয়, আর আমি করেছিলাম EITCA ওয়েবসাইট থেকে। আমি ডকুমেন্ট সাবমিট করার পর প্রায় 7 থেকে 10 দিনের মধ্যে আইডিপি পেয়ে গেছিলাম, তার সাথে বুকলেটটাও। আরটিওর থেকে করলে তোমরা ভ্যালিডিটি পাচ্ছ 1 বছরের, আর টাকা নিচ্ছে 2500।
আর এটা অনলাইনের থেকে আমি একবারই 10 বছরের জন্য করে নিয়েছিলাম, তার চার্জেস পড়েছে 10,000। এছাড়াও 1 year 2 yearsের জন্য করা যায়, বাট ওইগুলোর চার্জেস হয়তো 4,500 বা 5,000 নিয়ে নেয়। তো আমি একবারই 10 বছরের জন্য করে নিয়েছিলাম। ডিএমটি এয়ারপোর্টে ঢুকতেই দেখুন এরকম ওয়াটার পিউরিফায়ার আছে, যেখান থেকে তোমরা ওয়াটার ঘুরিয়ে নিতে পারবে। হট, ওয়ার্ম, কোল্ড সব ধরনের অপশন আছে। এবার আমাদের নেক্সট কাজ হবে ইমিগ্রেশন। আর এখানে নেমেই তোমরা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে। কিছু ডিটেলস দিতে হবে, যেমন পাসপোর্ট নাম্বার, এইগুলো দিলেই তোমরা ওয়াইফাইটা অ্যাক্সেস করতে পারবে। এখান থেকে কারো যদি কানেক্টিং ফ্লাইট থাকে ফুকেট বা অন্য কোথাও যাবার, তারা ডান দিকে ডোমেস্টিক কাউন্টারের দিকে চলে যাবে। আমরা বাঁ দিক দিয়ে চলে যাব ইমিগ্রেশন কাউন্টারের দিকে। যেমন কলকাতায় ইমিগ্রেশন হলো সেই সেম প্রসেস। ব্যাস, এটা হলেই থাইল্যান্ডের মাটিতে আমাদের অফিসিয়াল প্রবেশ হয়ে যাবে। ইমিগ্রেশন কাউন্টারে কোনো ভিডিও বা ফটো তোলা অ্যালাউ নেই। ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর হচ্ছে নেমে আসবে, আর এখান থেকেই তোমাদের ব্যাগেজ যদি কিছু থাকে সেটা কালেক্ট করে নেবে। যেটা ফ্লাইটে বেল্ট নাম্বারটা বলেই দেয়, সেই বেল্ট নাম্বার কালেক্ট করে দেবে। এখানে ইমিগ্রেশনে সেরকম কিছুই প্রশ্ন কিছু করেনি, জাস্ট ফিঙ্গারপ্রিন্টটা দিতে হলো, মানে চশমাটা খুলে একটা ফটো তাকাতে হলো ক্যামেরার দিকে, ব্যাস ওই আর কি। কারেন্সি এক্সচেঞ্জের জন্য এরকম প্রচুর শপ রয়েছে, সেখানে তোমরা কারেন্সি এক্সচেঞ্জ করাতে পারো, কিন্তু আমি তো আগেই বলেছি আমরা করিয়ে এনেছি, এবং বাকি কিছু দরকার হলে বাইরের থেকেও করিয়ে নিতে পারবো। এখানে কস্ট অনেকটাই বেশি পড়ে। কাস্টমে কিছু ডিক্লেয়ার করা থাকলে এই জায়গা থেকে ডিক্লেয়ার করতে পারো, আর যদি কিছু না ডিক্লেয়ার করার থাকে তাহলে নাথিং টু ডিক্লেয়ারের রাস্তা ধরে বাইরে বেরোতে পারবে। ভারতীয়দের জন্য একটা সুবিধা এটাই যে থাইল্যান্ডে ভারতীয়দের জন্য ভিসা অন অ্যারাইভেল পাওয়া যায়। আর আমাদের জন্য আরও বেশি সুবিধা হয়েছে, এখন থাইল্যান্ড ইনডেফিনেটলি ভিসা ফ্রি করে দিয়েছে। 60 ডেজের জন্য পুরোপুরি থাকতে পারবে কোনো রকম ভিসার অ্যামাউন্ট পে করা ছাড়াই। এটা যারা ভবিষ্যতে থাইল্যান্ড প্ল্যান করবে তাদের জন্য খুবই ভালো একটা খবর, কারণ ভিসা ফ্রি হয়ে যাওয়া মানে কিন্তু টাকা অনেকটাই কমে যাওয়া, খরচ অনেকটাই কমে গেল। ভিসা ফ্রি নিয়ে কাইন্ড অফ 10 কি 14 দিন থাকা যায়, বাট আমাকে ইমিগ্রেশনের সময় স্ট্যাম্প দিল, সেখানে লেখা আছে 60 ডেজ, মানে এইখানে তুমি 60 ডেজ অবধি থাকতে পারবে। আজকে হয়তো বাসে করে যেতে হচ্ছে, এই এয়ারপোর্ট থেকে বেরোতে হচ্ছে, কিন্তু যেদিনকে আমরা ফিরবো আবার ব্যাংকক, তারপর ব্যাংকক থেকে যেতে হবে ক্র্যাবি, সেদিনকে আমাদেরকে আসতে হবে আবার এই এয়ারপোর্টে। তো তার জন্য দেখতে পাচ্ছি রেড লাইনের ট্রেনও অ্যাভেলেবেল আছে রুটে, তো সেটা আমাদের খোঁজ নিতে হবে যে কী করে এই রেড লাইনের ট্রেন ধরে পর এই এয়ারপোর্টে আসা যায়। রয়েছে মোবাইল সিম কার্ডের দোকান, এখান থেকে তোমরা সিম তুলে নিতে পারবে, কিন্তু আমি তো আগেই বলেছি আমি এয়ারপোর্টে নেবো না, আমি 7-Eleven থেকেই নেব। যাদের যাদের এয়ারপোর্ট থেকেই পিক আপ আছে হোটেল থেকে, তাদের জন্য চলে এসেছে পিক আপ করার জন্য, ওয়েলকাম করার জন্য। ব্যাংকক এয়ারপোর্টেই কিন্তু 7-Eleven পেয়ে গেছি, যদিও এটা স্টোরটা একটু ছোটো, শুধুমাত্র ফুড আইটেম আর টুকিটাকি কিছুই আছে, অন্যান্য 7-Elevenগুলো যেন সব কিছু থাকে, এটা শুধুমাত্র ফুড আইটেম, পেস্ট্রি ওইগুলোই আছে। তো তাও যখন প্রথমেই দেখতে পেয়ে গেছি, চলো ভেতরে গিয়ে একটু দেখি তো কী আছে। ওই 7-Eleven ব্যাংককের বা পুরো থাইল্যান্ডেরই একটা বিশাল জিনিস, এখানে সব অ্যাফোর্ডেবল প্রাইসে, মানে তুলনামূলক অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। এয়ারপোর্টের 7-Elevenটা এটা ফুড স্টোরই, বাকি যে 7-Elevenগুলো আছে সেগুলো এই সব কিছুই পাওয়া যায়। এটা শুধু ফুড স্টোর প্লাস এই টুকিটাকি কিছু জিনিস আর কি। তোমরা খাবার দাবার কিছু নিতে পারো, রোস্টেড নাটস আছে, চিপস, তারপর তোমার কেক, পেস্ট্রি এইসব আছে। ব্যাংকক এয়ারপোর্ট থেকে এরপর আমরা বেরিয়ে যাব এখন পাটায়া। আগামী 2 দিন আমরা পাটায়াতে থাকবো, দারুণ মজা করবো, দারুণ আনন্দ করব, সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। পাটায়া যাওয়ার জন্য ব্যাংককের ডিএমকে এয়ারপোর্ট থেকে বেরিয়েই পেয়ে যাবো এয়ারপোর্টের বাস, যেটা আমাদেরকে নিয়ে যাবে মজিদ বাস টার্মিনালে, এবং সেখান থেকেই পাটায়ার বাস পাওয়া যায়। ট্যাক্সিও আছে, এখান থেকে ট্যাক্সি করে আমরা মজিদ বাস টার্মিনাল অবধি যেতে পারতাম, কিন্তু সেটা একটু নয়, বেশ ভালো রকমেরই বেশ ভাড়া পড়ে, তো সেটা বাদ দিয়ে মনে হয় বাসটা নেওয়াই ভালো হবে। এই ডিএমকে এয়ারপোর্ট থেকে প্রায় 1 থেকে 8টা এক্সিট গেট আছে, আর তার মধ্যে থেকে আমরা বেরিয়ে যাব গেট নাম্বার 6 থেকে, কারণ ওই গেট থেকেই আমরা এয়ারপোর্ট বাস পেয়ে যাব মজিদ বাস টার্মিনাল যাওয়ার জন্য। বাইরে এরকম বাসের রুট ম্যাপ করা আছে, তো আমরা এইখান থেকে নিয়ে নেবো A1, যেটা যাবে মজিদ বাস টার্মিনাল। আমরা যেদিনকে রিটার্ন করব আমাদের প্ল্যান আছে এই নানা প্লাজাতে থাকছি, তো আমাদের প্ল্যান আছে যে নানা প্লাজা থেকে সুকুমবিট MRTর মধ্যে আসবো, আর সেই জায়গা থেকে ট্রেনটা নিয়ে পর চলে যাব এইখানে ব্যাংকসুইতে, আর ব্যাংকসুইট থেকে আমরা নিয়ে নেবো এই SRT রেড লাইনটা, যেটা আমাদেরকে নিয়ে আসবে ডিএমকেতে। জাস্ট এখন আমরা বাসে চাপলাম A1 বাস
বাসটা এসছে, তো প্রায় মনে হচ্ছে অনেক ক্রাউড হবে, অনেক প্যাসেঞ্জার চাপছে। তো এটা অনেকক্ষণ পর এলো অ্যাকচুয়ালি। আমরা কিছুক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তারপরে এতক্ষণ পর পেলাম এই বাসটা। বাট সিট পেয়ে গেছি, আমিও পেয়ে গেছি, আর দেবিকা ওর সাইডে বসেছে। বাই বাই ডিএমকে এয়ারপোর্ট। ইন্ডিয়ার টাইম অনুযায়ী সময় দেখাচ্ছে 4:20, এইখানে সময় হচ্ছে এখন 6:10। তো প্রায় এখনও অন্ধকার আছে, এখন সানরাইজ হয়নি। বাট ভেবেছিলাম এই টাইমে হয়তো সানরাইজ হয়ে যাবে, আলো হয়ে যাবে, বাট এখনও চারিদিকটা দেখছি যে অন্ধকারই আছে। ডিএমকে এয়ারপোর্ট থেকে মচিত বাস টার্মিনাস অবধি এই বাসের জনপ্রতি ভাড়া 30 ভাট, অর্থাৎ 77 ইন্ডিয়ান রুপি। হচ্ছে থাইল্যান্ডের প্রথম বাস যাত্রা। ট্রেন থেকে নামার পর এয়ারপোর্ট অব্দি আসার জন্য একটা বাস করে এলাম, পাবলিক বাসে এই প্রথম। এখন সকাল হয়ে গেছে এখানে, মানে তো রাস্তাগুলো পুরো স্মুথ, কোথাও কোনো এবড়ো নেই, কিছু নেই, মনে হচ্ছে না যে বাসে যাচ্ছি। এটা ছিল চাতুচাঁদ পার্কের এমআরটি স্টেশন। নিচে চলে যাচ্ছে এমআরটি, আর উপর দিকে যেগুলো চলে যাচ্ছে সেগুলো হচ্ছে বিটিএস। আন্ডারগ্রাউন্ডে যদি কোনো মেট্রো ধরতে যাচ্ছ তো সেটা হচ্ছে এমআরটি। ওভার দ্য গ্রাউন্ড মানে মাথার উপরে কোনো মেট্রো ধরতে যাচ্ছ তো সেটা হচ্ছে বিটিএস। প্রায় 20 মিনিটের জার্নি করে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্ট থেকে মচি টু বাস টার্মিনাস। এটাকে ব্যাংকক বাস টার্মিনাসও বলে, চাতুচাঁদ। তো এবার এখান থেকে আমাদেরকে বুক করতে হবে পাটায়া যাওয়ার বাস। এখানে অনেক বাস যাচ্ছে, তার মধ্যে খুঁজে দেখি যে কোনটা আগে যাবে। পাটায়া মানে অন্যান্য জায়গারও বাস এখান থেকে পেয়ে যাবে। এদিকে এরকম অনেক কাউন্টার দেখা যাচ্ছে, বাট এটার মধ্যে পাটায়া কোনটা সেটা এবার খুঁজতে একটু টাইম লাগবে হয়তো। কেমন লাগছে ব্যাংককে এসে? ভীষণ ভালো। তুমি তো ঘুমাওনি তাই? ফ্লাইটে তো ঘুম পাচ্ছিল, বাট ব্যাংককে নেমে পুরো চাঙ্গা হয়ে গেছি। তুমি তো এখনো মনে হচ্ছে ঝিমাচ্ছি। না ওই এটা বাস টার্মিনাস, আমি তো ভাবছি আর বোটে চলে এলাম নাকি আবার। পাটায়াটা কোথায়? 10 নম্বর কাউন্টারে না ওদিকে? ওই তো বড় করে লেখা আছে পাটায়া বলে 10 নম্বর কাউন্টারে। তো পরিষ্কার বোঝা যাচ্ছে, আর লাইনও পড়ে গেছে অলরেডি। এত লম্বা একটা লাইন পড়ে গেছে। সব এখন যতজন মনে আমাদের সাথে বাসে আসছিল তারা সবাই মনে হচ্ছে পাটায়াতে যাচ্ছে। 140 ভাত করে পার হেড। 7টার সময় যে বাসটা ছিল সেটা আমরা পেলাম না, তার আগেই ভুল হয়ে গেছে। এখন আমরা পেলাম 8টা। কিছুক্ষণ বসে থাকতে হবে, এদিকটা ঘুরি। আর সামনেই রয়েছে 7-11, তো ওখানটাই যাব। থাইল্যান্ডের আনাচে কানাচে 7-11। আমরা ব্যাংককে যখন এয়ারপোর্টে নামলাম ওখানেও 7-11 ছিল, এখানেও আছে। চলো দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা দেখি। পাটায়া যাওয়ার প্ল্যাটফর্মটা হচ্ছে 42, সেটা টিকিটের মধ্যেও দিয়ে দিয়েছে 42 নম্বর প্ল্যাটফর্ম। তো আগে 7-11 থেকে কিছু খেয়ে নিই, তারপর যাব প্ল্যাটফর্ম নম্বর 42, যেটা যতদূর লেখা আছে কি অপোজিট সাইড অফ দ্য পার্ক, মানে ওই সাইডে অপোজিটে যেতে হবে। 7-11-এ খাবার খুঁজতে এসে তো কিছু বোঝা যাচ্ছে না যে কি আছে আর কি, এটা কি খাবো। তো দেখি ট্রান্সলেটর ইউজ করে যে এটার মধ্যে কি লেখা আছে আর কি আছে অ্যাকচুয়ালি। আমি তো এখানে স্যান্ডউইচই নিতে এসেছি। দেখি আসছে গ্র্যাব স্টিক অ্যান্ড শ্রিম্প এগ স্যান্ডউইচ। আচ্ছা, শ্রিম্পের এগ স্যান্ডউইচ। এছাড়াও এখানে দেবিকার চোখ পড়লো এখানে যে কোলগেট পাওয়া যাচ্ছে। এই একটা প্যাকিং দেখলেই পুরো বোঝা যায় যে কোলগেট আছে এখানে অ্যাভেলেবেল। তো একটা জানা পরিচিত একটা ব্র্যান্ড দেখতে পেলাম এখানে। সুদীপ্ত, প্রথম থাই খাবার কেমন লাগছে? ভালো লাগছে, আলাদা টেস্ট আছে। আমার ভালো লাগবে, তুমি তো আমার টেস্ট জানো। কিন্তু এই পাউরুটিটা অনেক সফট, অনেক সফট। হ্যাঁ, অনেক সফট। স্যান্ডউইচ খাওয়ার পর আবার গেছিলাম 7-11-এ জল আর কফি নিতে। 750 ml এর ওয়াটার বটল পড়বে অ্যারাউন্ড 10 ভাট, আর একটা কফি পাউচ ছিল সেটা নিলাম অ্যারাউন্ড 19 ভাট পড়বে। ভালো লাগেনি আমার, তাও ঠিকঠাক লেগেছে। বিল্ডিংটার থেকে এক্সিট করলাম, আর তার উল্টো দিকে যেতে হচ্ছে আমাদেরকে 42 প্ল্যাটফর্ম খোঁজার জন্য। এই কত ক্লিন বাস টার্মিনাসগুলো। হ্যাঁ, অনেক ক্লিন আছে চারদিকে। নয়, চারিদিকে আমাদের ওখানে সব পানের গুটকা, এটা সেটা, কত নোংরা প্লাস্টিক ভরে থাকে। একটা কোনো প্লাস্টিক দেখতে পাচ্ছ? 42 প্ল্যাটফর্ম নম্বরে আমরা চলে এসেছি। এখান থেকেই ছাড়বে আমাদের আজকের পাটায়া যাবার বাস, যেটা 8:30টায় টাইম। ব্যাংকক পাটায়া লেখা আছে, এটাই হবে সম্ভবত এই বাসটা। টিকিটটা গুগল ট্রান্সলেট করলাম, তো এখানে দেখাচ্ছে কার নাম্বার 4840, যেটা দেখতে পাচ্ছি বাসের মতো লেখা আছে। তো এর সামনে 48-40, তো এইটাই হবে। সিট নাম্বার আমার আছে 31, প্রাইস পড়েছে 140 ভাট। ব্যাংকক থেকে পাটায়ার দূরত্ব প্রায় 140 কিলোমিটার। বাস ছাড়াও
তোমরা বোল্ট বা গ্র্যাব অ্যাপ থেকেও গাড়ি বুক করে পাটায়া যেতেই পারো। এখানে কিন্তু টাইমের ব্যাপারে খুবই পাংচুয়াল, তাই একদম টাইম মতোই বাসে উঠে যাবে, যেখানেই যাও না কেন সব টাইমটা কিন্তু একদম মেনটেন করবে থাইল্যান্ডে, নাহলে কিন্তু বাস ছেড়ে চলে যাবে। যেরকম একটা কুপন দিয়েছে লাগেজের জন্য, একটা লাগেজ আমাদের দোকানই ছিল, সেটা আমরা নিচে দিয়ে দিচ্ছি পেটোনোতে, কোনো চার্জ এখনও নেয়নি। বাট আমি জানি যতদূর যে 20 বাট করে চার্জ নেয়, হয়তো নাম্বার সময় যখন এটা দেবো তখন হয়তো সেই চার্জটা নিতে পারে। এখানে আমার গাড়ির মতো বাসেও সিট লাগাতে হবে, তারপর কিছু গাইডলাইন্স মেনে চলতে হবে, যেটা প্রথমেই যে অ্যাটেন্ডেন্ট আছে বাসের সে আমাদেরকে দেখিয়ে গেল, তোমরা জোরে মোবাইল ইউজ করা চলবে না, শুধুমাত্র নেসেসারি টাইমেই ইউজ করো, তোমার কোনো অ্যালকোহল এইসব ইউজ করা যাবে না, ইভেন তোমার কোনো ফুডও বাসের মধ্যে অ্যালাউ নেই, মানে হয়তো বাকি প্যাসেঞ্জারদের স্মেল আসবে, অসুবিধার সৃষ্টি হবে, সেই জন্য আমাদের ওখানে তো বাসে এত কিছু নিয়মই নেই, ওখানে কত নিয়ম। ওদিকে দেবীরা তার ঘুম পালন করতে ব্যস্ত, যেটা রাত্রিবেলায় করে দিই। আর তার আগে দেখিয়ে দিই একটু বাসের উপরে কম্পার্টমেন্ট আছে লাগেজ রাখার, মানে সেটাতে ছোটো ব্যাগ যেগুলো আছে ব্যাগ ট্যাগ সেইগুলো চলে আসবে। বাট আমার যেরকম যে বড় ট্রাভেল ব্যাগটা আছে সেইটাকে আমাকে পায়ের নিচে রাখতে হচ্ছে। এই সিটগুলোর মধ্যে একটা কাপ হোল্ডার আছে, একটা পেপার রাখার জায়গা আছে, এখানে ফুড রেস্ট দিয়ে দিচ্ছে, আর এদিকে একটা সিট বেল্ট করে থাকতে হচ্ছে। বাস ব্যাংকক ছেড়ে বেরোতে বেরোতে কংক্রিট সিনারিটা চেঞ্জ হয়ে বিচ্ছিন্ন পাহাড় দেখা যেতে লাগলো। 2 ঘন্টা 20 মিনিট লাগলো পাটায়া পৌঁছাতে, বেশ ভালোই ছিল। আমার একটা লম্বা চড়া ঘুম হয়ে গেল লাগেজটার জন্য, যে কোনো এক্সট্রা টাকা নেবে, স্লিপ দিয়েছিল বাট নেয়নি, শুধু স্লিপটা দিলাম, নিয়ে নিলাম। আর এখন আমরা যাব পাটায়া বিচের দিকে, ওই দিকেই আমাদের হোটেল নেওয়া আছে। এবার এখানে নেমে পাটায়া বিচ অবধি যাওয়ার জন্য বা হোটেল অবধি যাওয়ার জন্য রয়েছে সাংথাং। আমরা ভাবছি একটা স্কুটি রেন্ট নিয়ে নেবো আজকে দিনটাকে এক্সপ্লোর করার জন্য। তো সেই যখন স্কুটি রেন্ট নেবোই ভাবছি এখানেই যদি সামনাসামনি কোনো রেন্টাল শপ হয়ে যায় সেখান থেকেই নিয়ে নেবো, দেখি পাই কিনা, আর না হলে ওই সঙ্গেই যেতে হবে। বাস স্ট্যান্ড থেকে একটু হেঁটে হেঁটে চলে এলাম আমরা এখানকার একটা বাইক রেন্টাল শপে, আর এখান থেকে ভাড়া করে নিলাম আমাদের জাতীয় বাহন স্কুটি। তো এই স্কুটি করে আমরা এখন 2 দিন ঘুরবো, একটা আইল্যান্ড ট্যুর আছে। আপাতত আজকের দিনটা তো পুরো ঘুরছি, এক্সপ্লোর করছি। 2 দিনের জন্যই আমরা রেন্ট নিয়ে নিয়েছি স্কুটি। 200 ভাট পার ডে এর ভাড়া রয়েছে, তার সঙ্গে 1000 ভাট সিকিউরিটি ডিপোজিট দিতে হলো, যেটা রিফান্ডেবল, ফেরত দেওয়ার সময় আমরা নিয়ে নেব। কিন্তু স্কুটিটা রেন্ট নেওয়ার সময় তোমরা ভালো করে ভিডিও করে নেবে, যাতে না হলে পরে বলতে পারো যে এটা এই ছিল ওই ছিল বানা ছিল, তার জন্য ভিডিওটা অবশ্যই কিন্তু মনে করে নেবে। প্রথমবার বিদেশের মাটিতে স্কুটি নিয়ে এক্সপ্লোর করছি। এই দেখো মাঝখানে এই এত বড় ডাব্বাটাকে বসানোর কারণ হচ্ছে আমাদের এখনও হোটেলে চেক ইন হয়নি, লাগেজগুলো আগে হোটেলে রাখতে যাচ্ছি। তার আগে দেখো এই দিকটা আমার সাইডে, এটা হচ্ছে পাটায়া বিচ। একটু পরেই আমরা লাগেজটাকে রেখে দিয়ে ফ্রি হয়ে আবার আসবো, আবার দারুণভাবে এক্সপ্লোর করব। কিন্তু প্রথমবারের এক্সাইটমেন্টটা একটু বেশিই থাকে, তাই আমি ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। হোটেলে তো চলে এসেছি, কিন্তু হোটেলের চেক ইন টাইম রয়েছে দুপুর 3টে, আর এখন বাজে তোমার ওই 11:10 মতো, মানে 4 ঘন্টা দেরি আছে। তো আমরা কি করলাম, লাগেজগুলো এখানে রেখে দিলাম, আবার এক্সপ্লোর করতে বেরিয়ে যাব, বিচে যাব। হোটেলের রুম ডিটেলস, তার ট্যারিফ কি, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে যখন চেকিং করবো আমরা ফাইনালি তখন দেখিয়ে দেবো। চেকিংয়ের প্রসেসটাও একটু এগিয়ে রাখলাম, 2টো ফর্ম দিয়েছিল, ফিল আপ করলাম, পাসপোর্ট নাম্বার এইগুলো আর কি সাইন টাইন করে জমা দিলাম, ব্যাস। এবার যখন আসবো জাস্ট চেক ইন করবো। এই যে 3টের সময় এখানে চেক ইন টাইম, সেটা আগে থেকে আমরা জানতাম, আর জেনে বুঝে আমরা পাটায়ার এই জন্য প্ল্যানটা করি, মানে ব্যাংককের প্রথম দিনটা না রেখে। তাহলে ব্যাংকক থেকে পাটায়া এই জার্নিটা আমাদের হয়ে গেল ওই টাইমের মধ্যে, নাহলে ব্যাংককেও সেই কিন্তু একই অবস্থা, ওই 3টের সময় চেক ইন। তাহলে আমরা ঢুকে যাচ্ছি এয়ারপোর্টে 4টের সময়, ভোর 4টের সময়, তো 3টে পর্যন্ত কী করবো? তার জন্য পাটায়া চলে এলাম, আর প্রথম দিনটা পাটায়া এক্সপ্লোর করবো। ওই সামনে পাটায়া বিচ দেখতে পাচ্ছ, সমুদ্র, কি ভালো লাগছে যে। রোদ দিয়েছে কিন্তু ফুরফুর একটা হাওয়াও দিচ্ছে, ওয়েদারটা ভালো। বলো সুদীপ্ত? হ্যাঁ, দারুণ ওয়েদার। নেক্সট পাটায়া ব্লগের জন্য রেডি তো? তাহলে ক্লিক করো পাশের ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।